আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি তোমাদের স্যার আক্কাস আলী স্যার, হিসাব বিজ্ঞান এর অংশীদারি হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের অংশীদারি কারবারের যৌথ নিশ্চয়তা সংক্রান্ত অঙ্ক আজকে করব আমরা। যৌথ নিশ্চয়তা বলতে তিনজন অংশীদার, এই তিনজন অংশীদারের দুইজন কমপক্ষে একজনকে নিশ্চয়তা দিবে, এটাকে বলা হয় যৌথ নিশ্চয়তা। তাহলে আমরা যৌথ নিশ্চয়তা সম্পর্কে তোমাদেরকে যে আইডিয়া দিলাম, শুধু মুনাফাটা বন্টনের ক্ষেত্রে চুক্তিতে যা নিয়ম আছে বা নির্দেশ দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা বন্টন করবা। আর বাকি কাজগুলো আগে আমরা যেভাবে করছি, খরচ যেভাবে লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে দেখাইতে হয়, আয় যেভাবে ব্যবসার আয় লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে দেখাইতে হয়, এখানেও তাই হবে। এখানে নতুন কিছু নাই, সবকিছুই তোমরা যা আগে শিখছো ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের অংশীদার কয়জন? তিনজন। অংশীদারগুলোর নাম কি কি? অলি, পলি ও ডলি। এরা মোটামুটি তিনজন অংশীদার। এই অংশীদারি চুক্তি অনুযায়ী তারা 3:2:1 অনুপাতে লাভ বন্টন করিয়া নেয়। পরবর্তী সময় তাদের চুক্তিপত্রে অলি আর ডলি পলিকে নিশ্চয়তা দেয় যে সে লাভের অংশ বাবদ কমপক্ষে 30,000 টাকা পাবে। এখন যদি পলি লাভের অংশ বাবদ 30,000 টাকার কম পায়, সেক্ষেত্রে এই কমটুকু বা ঘাটতিটুকু ওই অলি এবং পলি অর্থাৎ যে অংশীদাররা নিশ্চয়তা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে, তারা এটা পরিশোধ করে দেবে। তাই এই পরিশোধ করার জন্য মুনাফা বন্টন হিসাবে, লাভ লোকসান বন্টন হিসাবে কি করতে হবে? হিসাবভুক্ত করতে হবে। তাহলে প্রথমে আমরা অলি, পলি ও ডলির লাভ লোকসান আবন্টন হিসাব করব। লাভ লোকসান আবন্টন হিসাব করব। লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা নেট মুনাফা যেটা চলতি বছরে সেটা ক্রেডিট দিকে লিখবো 1,20,000 টাকা। তারপর অংশীদারদের যেটিগুলো আয়, বিশেষ করে উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, এইগুলো আমরা ক্রেডিট দিকে লিখবো। এছাড়াও একটা নতুন এন্ট্রি আছে এই অঙ্কে, যে অগ্রিম খরচ। অগ্রিম খরচ সাধারণত ব্যবসার আয়, এটা ক্রেডিট দিকে যাবে। আর ডেবিট দিকে যাবে অংশীদারগণের মূলধন হিসাব, মূলধনের সুদ। মূলধনের সুদ ব্যবসার ক্ষতি, এটা ডেবিট দিকে যাবে। এরপর ঋণের সুদ, এটাও ব্যবসার ক্ষতি, এটাও ডেবিট দিকে যাবে। অংশীদারদের বেতন যেটা ডেবিট করা হয় না, সেটাও লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে যাবে। এরপরে ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের যোগফল বিয়োগ করিয়া বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। বন্টনযোগ্য মুনাফা বের করতে হবে। এই বন্টনযোগ্য মুনাফা বের করার সময় দেখতে হবে যে পলি তার নিশ্চয়তা বাবদ 30,000 টাকা পায় কিনা। যদি সে নিশ্চয়তা বাবদ 30,000 টাকা পায়, তাহলে আর নিশ্চয়তার কোনো কাজ নাই। আর যদি সে কিছু টাকা কম পায়, সেক্ষেত্রে অলি এবং ডলি যে যত টাকা সে কম পাইবে সেটা কি করবে? পরিশোধ করে দিব। এটা আমরা টিকায় তোমাদেরকে দেখাই দিয়েছি, যে সেখানে দেখা গেছে যে পলিকে যে পরিমাণ লাভ দেওয়ার কথা ছিল, সে সেই পরিমাণ লাভ না পাইয়া কিছু কম লাভ পাইছে। এক্ষেত্রে যদি যৌথ নিশ্চয়তায় আমরা সহজভাবে মুনাফাটা বন্টন করতে চাই বা করি, সেক্ষেত্রে কি করবো? আমরা 30,000 টাকা পলিকে দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল, পলিকে আমরা 30,000 টাকা দিব। আর বাকি যে টাকাটা থাকে সেটা তাদের অনুপাত অনুযায়ী, অর্থাৎ তাদের অনুপাত ছিল 5:3:2। এই 5:3:2 অনুযায়ী, অর্থাৎ তাদের যে চুক্তিপত্রের নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বন্টিত হবে। এই তাহলে এখন আমরা লাভ লোকসান বন্টন হিসাবে তাহলে কি করব? ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের যোগফল বাদ দিয়া বন্টন করে দেব। এরপরে আমাদের কিছু খসড়ার কথা আমরা আলাপ করি। এই লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করার জন্য লাগবে, যেটা আমরা খসড়া করছি, সেই খসড়াটা দেখতে হবে যে প্রথমে মূলধনের সুদ বের করবা। মূলধনের সুদ বা বের করার পরে তোমরা আরো একটু করবা আর কি, অতিরিক্ত মূলধনও আছে সেটাও দেখবা, সেটাও বাইর করে নিবা। এরপর ঋণের সুদ। ঋণের সুদের ব্যাপারে চুক্তি হইলো যে কোনো কিছু বলা না থাকলে 6% হারে। আর এখানে 1/6 তারিখে ঋণ যেহেতু ব্যবসায় প্রদান করা হয়েছে, এই জন্য 9 মাসের সুদ হবে। তাহলে 9 মাসের সুদ যেটা লাভ লোকসান বন্টন হিসাবে চার্জ করা হয় না, এটা লাভ লোকসান বন্টন হিসাবে যাবে। এরপরে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদের ব্যাপারে কথা হলো যে দুইজন অংশীদার ব্যবসার থেকে টাকা উত্তোলন করছে, সেই হিসাবে অলি বছরের প্রথম থেকে শুরু করছে প্রতি মাসের প্রথম তারিখে, এই কারণে তার উত্তোলনের উপর 6.5 মাসের সুদ হবে। এবং সূত্র অনুযায়ী যেভাবে করে দিচ্ছে এইভাবে তোমরা করে নিবা, তাহলে হবে। এরপরে ডলি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করছে, এই কারণে তার উত্তোলনের উপর 5.5 মাসের সুদ হবে। এই
এটাও এখানে করে দেওয়া আছে। সেখানে তোমরা মনে রাখবা যে উত্তোলন প্রতি মাসে প্রথমে হইলে 6.5 মাস, আর প্রতি মাসে শেষ হইলে 5.5 মাসে সুদ ধার্য করতে হয়। এরপরে প্রশ্নে দেখবা অনাদায়ী পাওনা একটা খরচ, এটা লাভ লোকসান হিসাবে দেওয়ার কথা ছিল, কিন্তু লাভ লোকসান হিসাবে যেহেতু হিসাবভুক্ত করা হয়নি, এই কারণে লাভ লোকসান বন্টন হিসাবে হিসাবভুক্ত করতে হবে। এরপর অগ্রিম বীমা সালামি, এটা একটা অগ্রিম খরচ, এটা ব্যবসার সাধারণ নিয়ম অনুযায়ী লাভ, এই লাভটা সাধারণত লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট দিকে যাবে, কারণ এগুলো দুই এন্টিটাই যাওয়ার কথা ছিল খরচ হিসাবে একটা, আর একটা আয় হিসাবে। খরচ হিসাবে আয় হিসাবে যাওয়ার উচিত ছিল লাভ লোকসান হিসাবে, যেহেতু এরা হিসাবভুক্ত করেনি, এই কারণে আমরা লাভ লোকসান বন্টন করার পূর্বেই হিসাব করব, এবং লাভ লোকসান বন্টন হিসাবে এগুলোর কাজ শেষ। এগুলো সাধারণত আর মূলধন হিসাবে যাবে না, কারণ মূলধন হিসাবে শুধুমাত্র অংশীদারগণের ব্যয় এবং আয় হিসাবভুক্ত করা হয়। ব্যক্তিগত ব্যয় এবং আয় ছাড়া ব্যবসার কোনো ব্যয় এবং আয় হিসাবভুক্ত করা হয় না। এই আর বন্টনযোগ্য মুনাফা তোমরা পাইলা। এরপরে অংশীদারগণের মূলধন হিসাব। অংশীদারগণের মূলধন হিসাব করার সময় অলি, পলি এবং ডলি এদের নাম সুন্দর করে সিরিয়াল ভাবে লিখবা। এরপরে এই ব্যবসাটা যেহেতু প্রথমেই শুরু করা হয়েছে, এখান থেকেই শুরু, এই কারণে নগদান হিসাব লিখে ক্রেডিট দিকে মূলধন লিখতে হবে অলি, পলি এবং ডলির। এরপরে একজন অতিরিক্ত মূলধন দিছে, এই যে অতিরিক্ত মূলধন দিছে তার মূলধনটা তার মূলধন হিসাবে যাবে। এরপরে দেখতে পাবো যে ডলির বেতনটা লাভ লোকসান হিসাবে যায় না, যেহেতু ডেবিট করা ছিল, কিন্তু মূলধন হিসাবে যাবে, যেহেতু নগদে উত্তোলন করে নাই। লাভ লোকসান আবরণ হিসাবের যে এন্ট্রি গুলো গেছিল সেটা ছিল মূলধনের সুদ আর মুনাফার অংশ, এগুলো লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে গেছে, এখন মূলধন হিসাবের ক্রেডিট দিকে যাবে। এরপর হলো উত্তোলন হিসাবের উদ্বৃত্ত। উত্তোলন হিসাবের উদ্বৃত্ত বছরের প্রথমে উঠাইলো 12 মাস এর উত্তোলন হবে, বছরের শেষে উঠাইলো 12 মাসের উত্তোলন হবে। এটা 12 দিয়ে গুণ করে আমরা লিখে দেব। এরপরে মনে রাখতে হবে যে উত্তোলনের সুদ এবং পণ্য উত্তোলন এগুলো লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে ছিল, ক্রেডিট দিকে ছিল, সেগুলো অংশীদারগণের মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে। এরপরে মনে রাখতে হবে যে এন্ট্রি গুলো সাধারণত নগদে উত্তোলন করা হয়েছে বেতন, সেই বেতনটা আর লাভ লোকসান বন্টন হিসাবে ও যায়নি, সেগুলো আর মূলধন হিসাবে যাবে না। লাভ লোকসান বন্টন হিসাবে গেলেও যাবে না, না গেলেও যাবে না, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র মনে রাখতে হবে ডেবিট করার পর বা চার্জ করার পর কোনো এন্ট্রি থাকলে সেগুলো লাভ লোকসান বন্টন হিসাবে যায় না, আর নগদে উত্তোলন করলে সেই এন্ট্রি গুলো সাধারণত মূলধন হিসেবে অন্তর্ভুক্ত হয় না বেতনের ক্ষেত্রে। এই তা এখন লাভ মূলধন হিসাবের ক্রেডিট দিকের যোগফল আমরা আগে যোগ করব। ক্রেডিট দিকের যোগফল যেহেতু বেশি, ক্রেডিট দিকের যোগফল যোগ করার পরে এই যোগফলটা আমরা লেখার পরে ওই একই যোগফল আবার ডেবিট দিকে লিখবো, তারপর ডেবিট দিকের অন্যান্য এন্ট্রি গুলো আমরা বিয়োগ করার পরে যেটা পার্থক্য, এটার নাম হবে ব্যালেন্স সিডি। এটা বছরের শেষ দিনে তৈরি করতে হয়, এবং পরবর্তী বছরে আমরা এটা ব্যালেন্স বিডি নামে আবার ট্রান্সফার করব, ক্রেডিট দিকে যাবে। এরপরে ডলি ঋণ হিসাব। ডলি ব্যবসায় ঋণ প্রদান করছে 1 এপ্রিল তারিখে, এই কারণে এপ্রিল দেখে নগদান হিসাব লিখে তার ঋণটা লিখতে হবে। ঋণের টাকাটা যদি উদ্বৃত্ত থাকতো তাহলে এর আগের অঙ্কগুলোতে আমরা ব্যালেন্স বিডি লিখছি, এই অঙ্কটা আমরা ব্যালেন্স বিডি না লিখে নগদান হিসাব লিখছি। এর কারণ হলো চলতি বছরের 1 এপ্রিল তারিখে ঋণ ব্যবসা নগদ হিসাবে প্রদান করছে, এই জন্য। আর এটা যেহেতু চক্রবৃদ্ধি হারের কথা বলে নাই, মানে চক্রবৃদ্ধি হারে ঋণের সুদ হবে, এই কারণে লাভ লোকসান বন্টন ঋণ হিসাবে যাবে, ঋণের সুদ মূলধন হিসাবে যাবে না। এই যোগ বিয়োগ করে আমরা ব্যালেন্স সিডিবিডি করব ঋণের সুদে। বেশ, এটাই তোমাদের শেষ। তাহলে তোমাদেরকে আমরা যেটা মূল পড়াইলাম সেটা হলো, যদি কোনো অঙ্কের নিশ্চয়তা, যৌথ নিশ্চয়তা দেওয়া থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যাকে নিশ্চয়তা দিল সে যদি নিশ্চয়তার যে পরিমাণ টাকা মুনাফার অংশ যদি সে পরিমাণই পায়, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়তার কোনো কাজ নাই। আর এই অঙ্কে আমরা যে অঙ্কটা তোমাদেরকে করাই দিলাম, সেই অঙ্কে নিশ্চয়তা বাবদ যে টাকা দেওয়ার কথা ছিল 30,000 টাকা, কিন্তু প্রকৃতপক্ষে সে তার চেয়ে কম পেয়েছে, যার কারণে তাকে 30,000 টাকা দেওয়ার পরে অবশিষ্ট অংশ আমরা অংশীদারগণের মধ্যে, মানে অবশিষ্ট অংশীদারগণের মধ্যে তাদের অনুপাত অনুযায়ী বন্টন করে দিলাম। এরপরে মূল কথাটা কি বললাম আবারও মনে রাখো, সেটা হলো যে যদি আমরা এইভাবে মুনাফা বন্টন না করতাম, তাহলে আমরা করতে পারতাম কি আবার অন্যভাবে, যে তাদের যে মুনাফা বন্টন অনুপাতে মুনাফা বন্টন করে দিতাম। এরপরে
আমরা দেখতাম যে যাকে নিশ্চয়তা দিছিলাম 30,000 টাকা, তার ঘাটতি কত, সেই ঘাটতি অংশটা যারা নিশ্চয়তা দিছিল তাদের আনুপাতিক হারে ভাগ করিয়া বের করিয়া তারপরে ওই যে আগের তাদের যারা নিশ্চয়তা দিছে তাদের মুনাফার অংশ থেকে বিয়োগ করতাম, আর যাকে নিশ্চয়তা দিছে তার মুনাফার সঙ্গে যোগ করিয়া 30,000 টাকা বের করতাম। তাহলে এই অঙ্কের মানে পদ্ধতিটার চেয়ে আমরা যে পদ্ধতিটি দেখাইছি ওই পদ্ধতি একটু সহজ, এখানে তোমরা ওইটাই অনুসরণ করবা, এটার অনুসরণ করার দরকার নেই। তাহলে আমাদেরকে মূল কথাটা হলো, আমাদের এখানে যেটা শিক্ষা হলো যে উত্তোলন বছরের শুরুতে করলেও 12 মাস, বছরের শেষে করলেও 12 মাস, কিন্তু উত্তোলনের সুদ যদি বছরের শুরুতে উত্তোলন করে প্রতি মাসে তাহলে হলো 6.5 মাসে, আর যদি প্রতি মাসের শেষে উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদ হবে 5.5 মাসের। এই কথা তোমরা খেয়াল রাখবো আর কি। এরপরে তোমাদেরকে আমরা নেক্সট ক্লাসে মূলধনের যে সমন্বয় সংক্রান্ত অঙ্ক আছে সেগুলো দেখাই দেবো। এই বলে আমি আমার আলোচনা আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ।